হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ একাডেমি। আমি পৌলমী। আর আজ আমি তোমাদের জন্য, বিশেষ করে যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি এনেছি। WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ যারা করেছো তাদের জন্য এই ভিডিওটি, বিশেষ করে অন্যরাও দেখতে পারো, অনেক কিছু শিখতেও পারবে। এই ভিডিওটিতে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তোমাদের সাথে আলোচনা করে নেব। তাহলে ভিডিওটি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একটুও স্কিপ না করে। আর আমি আশা করছি যে নিশ্চয়ই এই ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে নিশ্চয়ই এটি কাজেও লাগবে। তাহলে চলো এবার শুরু করে দিই। প্রথমেই আছে 1 or 2 stars were still dash in the sky। বলেছে আকাশে একটা অথবা দুটো তারা এবার কি করছে, ড্যাশ দেওয়া আছে, সেখানে আমাদের ড্যাশে বসাতে হবে যে একটা বা দুটো তারা কি হচ্ছে বা কি করছে। অপশনসগুলো দেখে নিই। বার্নিং, টার্নিং, টুইঙ্কলিং, টিঙ্কলিং। যার মধ্যে বার্নিংও হবে না, টার্নিংও হবে না, টিঙ্কলিংও হবে না, হবে খালি টুইঙ্কলিং। কেন টুইঙ্কলিং হচ্ছে? বার্ন মানে হলো কোনো কিছু পোড়া বা প্রজ্বলিত হওয়াকে আমরা বার্নিং বলে থাকি। টার্নিং মানে হলো কোনো কিছুর দিকে ফেরা বা প্রত্যাবর্তন হওয়া, এইগুলোকে আমরা টার্নিং বলে থাকি। টিঙ্কল মানে হলো কোনো কিছু শব্দ হওয়া, বা বলা যেতে পারে ঠং ঠং শব্দ হওয়া, ঘণ্টা ধ্বনি। এই জন্য এইখানে আনসার হবে টুইঙ্কলিং। টুইঙ্কলিং মানে হলো জলজল করা। 1 or 2 stars were still twinkling in the sky। মানে একটা বা দুটো তারা আকাশে এখনো ঝিকমিক করছে বা মিটমিট করছে বা জলজল করছে, যা বলা যেতে পারে। চলে আসুন দেখে নিই পরের বাক্যটি বা পরের কোয়েশ্চেনটি। দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড। The above sentence is a complex sentence, compound sentence, simple sentence or mixed sentence। প্রথমেই বলে দিই, কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো জটিল বাক্য, কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, সিম্পল মানে সরল বাক্য, মিক্সড মানে মিশ্র বাক্য। আর ওপরের যে বাক্যটি রয়েছে সেটি হলো একটি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যের উদাহরণ। কেন? কারণ কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ অথবা একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজও থাকতে পারে। এখানে এই বাক্যটিতে দেখুন, দ্য বয়েজ ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড, এটি হলো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটি একটি সম্পূর্ণ একটি অর্থযুক্ত বাক্য। এটি দ্য বয়েজ ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড দিয়ে আমরা ফুল স্টপ দিতে পারি, কারণ এটা একটা মিনিংফুল বাক্য, এর অন্য কোনো বাক্যের প্রয়োজন পড়ছে না। কিন্তু হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, এটি কোনো ক্ষেত্রেই একটি মিনিংফুল বাক্য হচ্ছে না। বা হোয়েন ইট রেইনড, এটাও কোনো ক্ষেত্রে শুধুমাত্র মিনিংফুল একটা সম্পূর্ণ বাক্য হচ্ছে না, এটি শুধু বাক্যাংশই রয়ে যাচ্ছে বা অন্য কোনো বাক্যের উপরই এগুলো হচ্ছে নির্ভরশীল। তাই জন্য এই বাক্যাংশগুলোকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল বাক্যাংশ, কারণ এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে গেলে অন্য আবার বাক্যের দরকার পড়ছে। যেমন এখানে দরকার পড়ছে দ্য বয়েজের, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড, এইটা হচ্ছে তখন সম্পূর্ণ বাক্য। শুধুমাত্র হু ওয়ান্টেড টু প্লে ফুটবল বা হোয়েন ইট রেইনড দিয়ে আমরা ফুল স্টপ বসিয়ে দিতে পারি না, তাহলে কিন্তু একটি সম্পূর্ণ অর্থযুক্ত বাক্য তৈরি হচ্ছে না। এটি হলো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে পার্থক্য। আর এইটিকে আমরা বলছি তাই জন্য কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজ আছে। এছাড়া সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চেনার জন্য আমি আরও একটি উদাহরণ আপনাদের কাছে নিয়ে এসেছি। এই একই ধরনের উদাহরণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আসুন দেখে নিই সেই উদাহরণগুলো এবং সেই উদাহরণের মাধ্যমে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো আমরা ভালো করে আরেকটু বুঝে নিই। সিম্পল সেন্টেন্স, দ্য বয়েজ প্লে ফুটবল ডেইলি। এইটি হলো একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, দ্য বয়েজ প্লে ফুটবল ডেইলি, আর একটি আপনার মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব আছে, প্লে যেটা হলো। তাই জন্য এটি একটি সম্পূর্ণ অর্থযুক্ত বাক্য, এর কিন্তু অন্য কোনো বাক্যের প্রয়োজন হচ্ছে না এটিকে শেষ করার জন্য বা শুরু করার জন্য, এটি নিজে স্বাধীন। কম্পাউন্ড সেন্টেন্সটা দেখে নিই, দ্য বয়েজ প্লে ফুটবল ডেইলি বাট দ্য গার্লস প্লে ভলিবল। কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপার হলো এখানে
দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনো কোঅর্ডিনেটর দিয়ে যুক্ত থাকে। এই যেমন ধরুন অ্যান্ড, বাট, এগুলো, বিকজ, এগুলো হলো এক একটি কোঅর্ডিনেটর। কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড বাট থাকলে আপনি বুঝে যাবেন সেটা কম্পাউন্ড সেন্টেন্স, আর দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। যেমন দ্য বয়েজ প্লে ফুটবল ডেলি, এটাও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এ একা দ্য বয়েজ প্লে ফুটবল ডেলি বলে আমরা ফুল স্টপ দিতে পারি, একাই যথেষ্ট এটা। তেমনি দ্য গার্লস প্লে ভলিবল, এটাও কিন্তু একাই যথেষ্ট, এরও অন্য কোনো বাক্যের দরকার পড়ছে না। তাই জন্য যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনো কোঅর্ডিনেটর দিয়ে যুক্ত হয়, অ্যান্ড, বাট, অর এইসব দিয়ে যুক্ত হয়, সেই ক্ষেত্রে সেইগুলো হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স আমি তো আগেই বলেছি যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একের অধিক বা একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আর একটি ব্যাপারও আছে, সেটা হলো যখনই দেখবেন হু, হুইচ, হোয়েন, দ্যাট এই সমস্ত ওয়ার্ড দিয়ে কোনো ক্লজ শুরু হচ্ছে বা বাক্যাংশগুলো যুক্ত হয়েছে, তখনই বুঝবেন যে সেটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে বোঝা গেল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ধারণাটা হয়ে গেল আপনাদের। এরপরে অন্যদিন আমি মিক্স সেন্টেন্সটাও বলে দেবো। এরপর চলুন দেখে নিই পরের বাক্যটি বা পরের কোয়েশ্চেনটি। I will try to be on time, but do not worry when I am late. Which part in the above sentence has an error? বলেছে এই উপরের বাক্যে কোন অংশে ভুল রয়েছে। তাহলে দেখে নিই একবার মানেটা। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব সঠিক সময়ে আসার জন্য, টু বি অন টাইম, বাট ডু নট ওয়ারি হোয়েন আই এম লেট, কিন্তু চিন্তা করো না যখন আমার দেরি হবে। এখানে সরাসরি বোঝা যাচ্ছে যে ভুলটা হচ্ছে হোয়েন আই এম লেটে। হোয়েন আই এম লেট হবে না, বলছে চিন্তা করো না। কখন চিন্তা করো না হবে? যদি আমার দেরি হয়, ইফ আই এম লেট, যদি আমার দেরি হয় তাহলে চিন্তা করো না। তাহলে হয়ে যাবে আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি ইফ আই অ্যাম লেট। আমি সঠিক সময়ে আসারই চেষ্টা করব, কিন্তু যদি আমার দেরি হয় তাহলে চিন্তা করো না। পরের কোয়েশ্চেনটি হলো, অর ইজ ইট সাম হাম্বললি ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে? ইন দ্য অ্যাবভ লাইন্স দ্য ওয়ার্ড হাম্বল মিন্স উইক, কাওয়ার্ডলি, ইনসিগনিফিক্যান্ট, মিক। আচ্ছা, এই যে লাইন দুটি দেয়া রয়েছে, এই দুটি লাইন হলো উইলিয়াম ওয়াটসওয়ার্থের লেখা দ্য সলিটারি রিপার কবিতার অংশ। আর এখানে হাম্বল শব্দটির অর্থর কথা বলা হয়েছে বা হাম্বল শব্দটির মানে কি সেটি জানতে চাওয়া হয়েছে। প্রথমে বলি দিদি লে মানে কি? লে মানে হলো গীতি কবিতা বা গান। হাম্বল শব্দটি সাধারণ অর্থে মানে হলো বিনয়ী, বিনম্র, বিনীতকে আমরা হাম্বল বলে থাকি, কিন্তু এই কবিতার ক্ষেত্রে হাম্বল শব্দটির মানে হলো নগণ্য বা গুরুত্বপূর্ণ অতটা নয়, বলা যেতে পারে গুরুত্বহীন বা গতানুগতিক। তাই জন্য এইখানে হাম্বল কথাটির মানে হবে ইনসিগনিফিক্যান্ট বা নগণ্য বা গুরুত্বহীন বলা যেতে পারে। উইক, কাওয়ার্ডলি, মিক কোনোটাই এখানে হাম্বলের মানে কিন্তু হবে না। এই রকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে বন্ধুরা। আপনারা কিন্তু কবিতার লাইনগুলো দেখে সেই অনুযায়ী মানেটা বলার চেষ্টা করবেন, কারণ সব সময় যেটা সাধারণ অর্থে মিনিং হয়ে থাকে, যেমন হাম্বলের মানেই হলো বিনয়ী, বিনীত, বিনম্র, এখানে মিক হতেই পারতো, কিন্তু কবিতার ক্ষেত্রে কিন্তু এখানে মিক কখনোই হবে না। এখানে কিন্তু কবিতার লাইন অনুযায়ী হয়ে যাবে অর্থ, হাম্বলের মানে হলো ইনসিগনিফিক্যান্ট। পরের কোয়েশ্চেনটি হলো, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। Being intelligent is more important than to be hardworking. For one to be intelligent is more important than being hardworking. লাস্ট হলো being intelligent is more essential than being hardworking. এই চারটে অপশান দেওয়া আছে। এই চারটে অপশানের মধ্যে কোন বাক্যটি সম্পূর্ণভাবে সঠিক? এখানে শেষ যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে একদম সম্পূর্ণভাবে সঠিক। বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ডওয়ার্কিং। কারণ এখানে কি প্যারালাল স্ট্রাকচারই ইউজ করা হয়েছে, বিং দিয়ে, যেমন মানে জিরান্ট ইউজ করে, বিং ইন্টেলিজেন্ট, বিং হার্ডওয়ার্কিং। তাই জন্য আমরা এই বাক্যটাকে সঠিক বলে চিহ্নিত করব। বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ডওয়ার্কিং।
Another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. Which part in the above sentence has an error? এই সেন্টেন্সটিকে এক একটি পার্টে ভাগ করা হয়েছে ABCD এবং বলা হচ্ছে যে আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে কোন পার্টে ভুল রয়েছে। তাহলে দেখে নিই ভুলটি। ভুল হলো এখানে অপশন ডি, কারণ ইংরেজিতে এমন কিছু ভার্ব রয়েছে যেগুলোর সাথে ইনফিনিটিভ বসে না, সেইগুলোর সাথে বসে জিরান্ড। তেমনই একটি ভার্ব হলো অ্যাভয়েড। এখানে উত্তরটি হবে অ্যাভয়েডস স্পিকিং টু মি। Another baffling change that I notice in him nowadays is that he avoids speaking to me. তাই জন্য এখানে ভুল অপশন হলো ডি। এর পরের কোয়েশ্চেনটি হলো রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস সামারি, টাইটেল, প্ল্যান, কনক্লুশন। সামারি মানে হলো সংক্ষিপ্তসার বা সারমর্ম, মর্মার্থ। টাইটেল মানে হলো শিরোনাম, প্ল্যান মানে হলো পরিকল্পনা, কনক্লুশন মানে হলো উপসংহার। অ্যাবস্ট্রাক্ট মানে হলো সংক্ষিপ্তসার বা সারমর্ম। তাহলে এই আন্ডারলাইন ওয়ার্ড বা অ্যাবস্ট্রাক্টের মানে হলো ইংরেজিতে সামারি। আনসার হবে অপশন এ সামারি। পরের প্রশ্নটি হলো উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? দি অ্যাবাভ সেন্টেন্স ইজ আ কোয়ারি, পোলাইট রিকোয়েস্ট, অ্যান অ্যাডভাইস অর আ সাজেশন। বলছি উপরিউক্ত যে বাক্যটি রয়েছে সেটি কোনো প্রশ্ন, নাকি কোনো বিনীত অনুরোধ, নাকি কোনো উপদেশ, নাকি কোনো সাজেশন? এখানে উত্তরটি হবে পোলাইট রিকোয়েস্ট। এখানে বিনম্রভাবে অনুরোধই করা হচ্ছে যে আপনি কি গাড়িটা একটু সরাতে পারবেন? উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? বা কিছু মনে করবেন কি গাড়িটা একটু এগোলে বা পিছলে বা সরালে, যাই হোক না কেন। এখানে কিন্তু পোলাইটভাবে একটু রিকোয়েস্ট বা অনুরোধই করা হচ্ছে এই ক্ষেত্রে। এবার চলুন দেখে নিই পরের কোয়েশ্চেনটি। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড ইন দি অ্যাবভ সেন্টেন্স। বলছে যে এই উপরিউক্ত বাক্যে একটি শব্দ আন্ডারলাইন করা আছে, সেই শব্দটির জন্য একটি সঠিক ফ্রেজাল ভার্ব চিহ্নিত করতে। অপশনসে আছে হোল্ড অন, গিভ আউট, মেক আউট, গিভ ওয়ে। আচ্ছা, আমি ওয়ার্ডটা আন্ডারলাইন করতে ভুলে গেছি, সেই ওয়ার্ডটা হলো আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে হলো বোঝা, আর মেক আউট মানেও হলো বোঝা, তাই জন্য আন্ডারস্ট্যান্ডের কারেক্ট ফ্রেজাল ভার্ব হলো মেক আউট। হোল্ড অন মানে হলো অপেক্ষা করা, গিভ আউট মানে হলো নির্গত হওয়া, গিভ অ্যাওয়ে মানে হলো বিতরণ করা। আন্ডারস্ট্যান্ডের তাই জন্য সঠিক ফ্রেজাল ভার্বটি হলো মেক আউট। দেখে নিই এবার পরের প্রশ্নটি। রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ আ কিওর ফর হিজ সোর থ্রোট। রহিমের ডাক্তার তাকে তার ক্ষতিগ্রস্ত গলা সারানোর জন্য উপদেশ দিল। কি উপদেশ দিল? কি করার জন্য? ব্যাবেল, গার্গেল, গিগল, গার্গেল। আচ্ছা, ব্যাবেল শব্দের অর্থটি হলো যখন কোনো শিশু আধো আধো স্বরে বা অসংলগ্নভাবে কথা বলতে থাকে তখন সেটাকে বলা হয় ব্যাবেল। এরপরে আমি বলবো গিগল শব্দের মানে। গিগল মানে হলো মুখ চেপে হাসা। এরপর রয়ে গেল দুটো শব্দ, যেটা হলো গার্গেল, আবারও গার্গেল, কিন্তু বানান দুটো হলো আলাদা। সাধারণত আমাদের গলা একটু ঠান্ডা লাগলে বা ক্ষতিগ্রস্ত হলে আমরা গার্গেল করে থাকি, কিন্তু এখানে কোন গার্গেলটা হবে? এখানে যে গার্গেল হবে সেটা হলো GARGLE, মানে অপশন বি। গার্গেল মানে হলো কুলকুচা করা, আর GURGLE বলতে এটাও গার্গেল, কিন্তু এর অর্থ হলো সেই কুলকুচার ধ্বনিটা বা শব্দটা করা। এটা কিন্তু প্রকৃত অর্থে গার্গেল যেটাকে আমরা বলি যে গলায় জল দিয়ে, উষ্ণ জল দিয়ে গলাটাকে একটু কুলকুচা করে গলাটাকে সারানো, সেই পদ্ধতিটা কিন্তু নয়। এটা হলো GURGLEটা হলো সেই কুলকুচা ধ্বনিটা করা, কিন্তু অ্যাকচুয়াল যে গার্গেল প্রসেসটা, যে গলায় একটু উষ্ণ জল দিয়ে, উষ্ণ আর্দ্র জল দিয়ে গলাটাকে সারানো, সেই পদ্ধতিটার ক্ষেত্রে ইংরেজি ওয়ার্ডটা হবে GARGLE, গার্গেল।
এরপরের কোয়েশ্চেনটি হলো পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। প্রথমেই আছে ভূপেন ডু নট নো দ্য ওয়ে। এই সেন্টেন্সটি ভুল, কারণ ভূপেন হলো একটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ডু এর সাথে এস বা ইএস, বিশেষত ইএস অ্যাড হওয়ার কথা ছিল, সেটা হয়নি, তাই জন্য এই সেন্টেন্সটা ভুল। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে। সেম, এখানে ডু এর সাথে এস বা ইএস অ্যাড না হয়ে গেছে নো এর সাথে এস, সেটা কিন্তু স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার গঠনে ভুল হয়েছে, এই বাক্যটিও তাই জন্য ভুল। নেক্সট সেন্টেন্সটি হলো ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে। যদিও এটি পাস্ট টেন্সে করা যেত বাক্যটি, কিন্তু ভুল হয়ে গেল নো এর সাথে আবার এস অ্যাড হয়ে। ভূপেন ডিড নট নো দ্য ওয়ে হলে আনসারটি ঠিক হতো, কিন্তু যেহেতু নো এর সাথে এস অ্যাড হয়েছে আনসারটি ভুল হয়ে গেছে। নেক্সট হলো ভূপেন ডাস নট নো দ্য ওয়ে। এইটা হলো একদম যথাযথ কারেক্ট আনসার, কারেক্ট সেন্টেন্সও। ভূপেন ডাস নট নো দ্য ওয়ে, ভূপেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টু এর সাথে ইএস যোগ হয়েছে এবং এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরের প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। ইন, বাই, অন, অ্যাট। এই প্রশ্নটি প্রায়শই এসে থাকে পরীক্ষায়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকেও এসে থাকে, কম্পিটিটিভ এক্সামেও এসে থাকে, এবং প্রায়শই এটা নিয়ে সবাই কনফিউশনে থাকে, ভুল করে। আসুন দেখিনি এর আসল উত্তরটি। এর আসল উত্তরটি হবে বাই ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ হয়, ইনও হয় না, অনও হয় না, অ্যাটও হয় না। ঠিক আছে, অনেকেই এখানে যেহেতু ঘড়িটার মধ্যে বলছে তাই জন্য কেউ ইন করে ফেলে বা ঘড়িতে বলছে অন করে ফেলে, কিন্তু না, সবসময় মনে রাখবেন আনসারটা হবে বাই ইউর ওয়াচ, মানে অ্যাকর্ডিং টু ইউর ওয়াচ, মানে আপনার ঘড়ি অনুসারে কটা বাজে। ঠিক আছে, নট ইন, অন, অ্যাট কোনোটাই হবে না। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। এরপরের যে প্রশ্নটি হলো সেটি কালেকটিভ নাউন থেকে এসেছে। কালেকটিভ নাউন বলতে আমরা সমষ্টিবাচক বিশেষ্য বলি, যেটাকে একটা দলকে বোঝায়। আ গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড আ, মানে একদল হাতিকে আমরা কি বলে থাকি, একপাল হাতি বলি, তাই জন্য এখানে হবে হার্ড। আ গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড আ হার্ড। এখানে কালেকশনও হবে না, স্কুলও হবে না, লিটারও হবে না। এখানে কিন্তু কালেকশন, স্কুল বা লিটার কোনোটাই হবে না, কারণ এলিফ্যান্টসের সাথে সবসময় হার্ড হয়। এছাড়াও আপনার কাউয়ের সাথেও হার্ড হয়। কালেকশন হয় বুকসের সাথে, পোয়েমসের সাথে, কালেকশন অফ পোয়েমস, কালেকশন অফ বুকস। স্কুল হয় স্কুল অফ ফিশ, মানে মাছেদের একটা পুরো সমগ্র বা সমষ্টিকে আমরা স্কুল অফ ফিশ বলি। লিটার অফ পাপ্পিস, মানে কুকুরছানাদের একটা পুরো দলকে আমরা লিটার অফ পাপ্পিস বলি। এইভাবে কিছু কিছু বিশেষ বিশেষ বস্তু বা প্রাণীদের সাথে বিশেষ বিশেষ ওয়ার্ডও ইউজ হচ্ছে। চলুন দেখে নিই পরের প্রশ্নটি। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট the above would be the beginning of a letter conveying sad news, a denial, an acceptance or an emergency. বলছে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, এই যে বাক্যটি শুরু হয়েছে এটি একটি চিঠির বাক্য। এই বাক্যটি কখন আমরা এই বাক্য দিয়ে আমরা কখন চিঠি লেখা শুরু করি? কোনো দুঃখের খবর জানাতে, বা কোনো নেতিবাচক উত্তর দিতে, কোনো জিনিস, কোনো বিষয় অ্যাকসেপ্ট হয়েছে, গ্রহণ হয়েছে সেইটি জানাতে, অথবা কোনো জরুরি অবস্থা জানাতে। তাহলে বন্ধুরা এর আনসারটা হবে আর ডিনায়াল, মানে কোনো নেতিবাচক উত্তর দিতে বা কোনো প্রত্যাখ্যান হয়েছে কিছু সেটি জানাতে আমরা আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট এইভাবে চিঠি লেখা শুরু করি। এর পরের প্রশ্নটি হলো পিক আউট দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল, মানে এই যে ট্রিভিয়াল শব্দটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি? এর আগেও বন্ধুরা আমি সিনোনিম অ্যান্টোনিমের ভিডিও দিয়েছি, সেটি অবশ্যই দেখবেন। আপনাদের যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু খুবই কাজে লাগবে সেই ভিডিওটি, কারণ সিনোনিম অ্যান্টোনিম এসেই থাকে চাকরির পরীক্ষার ক্ষেত্রে। এরপরেও আমি আবারও দেবো, ততক্ষণ ভিডিওগুলো দেখুন এবং দেখে নিই এর আনসারটি কী হবে। ইম্পর্ট্যান্ট, ইনসিগনিফিক্যান্ট, ফিউটাইল, ফাস্ট। ট্রিভিয়াল মানে এমনিতেই হলো নগণ্য, তুচ্ছ, আর ইনসিগনিফিক্যান্ট মানেও তাই। তাহলে ট্রিভিয়ালের অ্যান্টোনিম কিন্তু ইনসিগনিফিক্যান্ট হচ্ছে না। ট্রিভিয়ালের অ্যান্টোনিম হলো ইম্পর্ট্যান্ট, মানে গুরুত্বপূর্ণ। যেটা গুরুত্বহীন তার অপোজিট হলো গুরুত্বপূর্ণ।
ফিউটাইল মানে হলো ব্যর্থ, ফাস্ট মানে হলো দ্রুত। কোনোটাই হবে না, তাহলে আনসার হবে অপশন এ, ইম্পর্ট্যান্ট। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল ইজ ইম্পর্ট্যান্ট। তাহলে বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি আমার পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এর পরেও আমি আরও অনেক ভিডিও দেব আপনাদের পরীক্ষায় যাতে কাজে লাগে সেই ভিডিওগুলি, সেই মতো ভিডিও দেব অবশ্যই। তাহলে আমার চ্যানেলটি দেখতে থাকবেন।